বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা যারা আমার লাইভ শুনছেন, যে যেখানে আছেন, সকলকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে একটা চাঞ্চল্যকর তথ্য উপস্থাপনের জন্য আমি আপনাদেরকে বিরক্ত করছি। তাছাড়া চ্যানেল আয়ের একজন উপস্থাপিকা সোমা ইসলাম ইতিমধ্যে আমার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছে। এ বিষয়ে আমি কিছু বক্তব্য উপস্থাপন করতে চাই। প্রথমে সোমা ইসলাম প্রসঙ্গ। সোমা ইসলাম 16ই জানুয়ারির যে নির্বাচন আমার হয়েছে, সে নির্বাচনের দিন সকালবেলা তার সাথে আমার প্রথম দেখা আমার নির্বাচনী কেন্দ্র। উনি হঠাৎ করে আমার পা ধরে সালাম করে বললেন যে আপনাকে একটা সালাম করব। এরপর আমি ভোট দেওয়ার পর আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছে সেসহ অনেক সাংবাদিক। সারাদিন আমার এলাকায় ছিল। আসলে আমি অনেক চেষ্টা করেছি, ওনাকে একটা চাও আমি খাওয়াতে পারি। উনি যাওয়ার আগে আমার সাথে আবারও একটা লাইভে আমাকে নিয়েছেন। এসব বিষয়ে আমি ওনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু লাইভ আমার বাড়িতে শেষ হওয়ার পর ভোটের দিন হঠাৎ করে উনি একজনের মোবাইল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর সাহেবের মোবাইল ফোনটা আমার হাতে তুলে দিয়ে বললেন উনি আপনার সাথে কথা বলতে চান। আমি কথা বললাম, সে আমাকে অভিনন্দন জানিয়েছে, আমিও তাকে ধন্যবাদ জানিয়েছি। তখন আমার একটা সন্দেহ হয়েছে যে সোমা ইসলাম আজকে গাজীপুরে মেয়রের সাথে আমার কথা বলাই দিল, এটার কারণটা কি? সোমা ইসলামের সাথে আবার গাজীপুরে মেয়রের কি সম্পর্ক? আমার একটা কিউরিসিটি থেকে আমি আসলে কাউকে কিছু বলি নাই। আমার একটা কেন জানি একটা এটাকে সঠিক মূল্যায়ন, ওনার ভালো কিছু মূল্যায়ন করতে পারিনি। কারণ এই জাহাঙ্গীর সাহেবেরা তো অপরাজনীতির হোতা। আজকে মানুষ থেকে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের সম্পর্ক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের সাথে। বিষয়টা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আমি সোমা ইসলামের সাথে বিভিন্ন সময় শেয়ার করেছি বিভিন্ন বিষয়ে। উনি যেভাবে চ্যানেল আইতে ওনার উপস্থাপনাটা করে, একই কায়দা আমার সাথে খুব সুন্দরভাবে ওনার উপস্থাপনাগুলো ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গতকালকে আমার সংবাদ সম্মেলনের দায়িত্বটা নিয়েছিলেন উনি। আমি আইয়ুব আলীকে দিয়ে কথা বলিয়েছি। আমি ওনার সাথে কথা বলি, আমি ওনার সাথে শুধু পরে একবার আলোচনা করেছি। আপনি বিষয়টা একটু দেখবেন কাইন্ডলি। উনি বলছেন যে সব ব্যবস্থা আমি করতেছি। ওই যে উপস্থাপনার ভাষা উনি কথাগুলো বললেন, আমি আশ্বস্ত হয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গতকালকে আমাকে নানা ষড়যন্ত্রের ভিতর দিয়ে খুব সকালেই আমাকে প্রেস ক্লাবে যেতে হয়েছে। সে ষড়যন্ত্রের কিছু অংশ গতকালকে বলেছি সাংবাদিক সম্মেলন।
সরকারি গোয়েন্দা সংস্থা, ঢাকার সন্ত্রাসী সহ ওবায়দুল কাদের সাহেবের লেলিয়ে দেওয়া নানা পর্যায়ের এই যে অপশক্তি আমাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে আমি যাতে সাংবাদিক সম্মেলন না করি। এই জন্য আমি সকালে গিয়েই আমি প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছিলাম। বাহিরে আমার কোনো নিরাপত্তা ছিল না। তো সেখানে দেখা গেল 2-3টা চ্যানেল ছাড়া আর সব চ্যানেল এসছে, 3-4টা চ্যানেল আই যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সময় ইসলাম, সেই চ্যানেল আই আসে নাই। তারপরে 71 আসে নাই, তারপরে বিটিভি আসে নাই, তারপরে ডিবিসি আসে নাই। যে ডিবিসি আমাকে তাদের একটা প্রোগ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। চ্যানেল আই এই সময় ইসলামের একটা প্রোগ্রাম থেকে আমাকে মাঝপথে বের করে দিয়েছে। তো আপনি দায়িত্ব নিলেন, আপনার চ্যানেলটাও আসলো না। এজন্য ক্ষোভে আমি সেখানে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ আমি করেছি, এটা অস্বীকার করব না। সেটা হচ্ছে আইয়ুব আলীকে বলেছি, তুমি কি তার সাথে প্রেম করো নাকি, কি সম্পর্ক তোমার সাথে? সে তার চ্যানেলটাও ফাটাল। এটা আসলে বলা আমার ঠিক হয় নাই, আমার রাগের মাথায় এ কথাটা বলেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনি সময় ইসলাম ধমক দিতেছেন, যেহেতু গাজীপুরের মেয়র আপনার সাথে আছে, তারা তো অপশক্তি নিয়ে রাজনীতি করে, তারা তো সন্ত্রাসী অস্ত্রধারী নিয়ে রাজনীতি করে। যেহেতু ওনার সাথে আপনার সম্পর্ক আছে, ঢাকাতে হয়তো অনেক সন্ত্রাসীদের সাথে আপনাদেরও সম্পর্ক, আপনারা আপনাদের সাংবাদিকতার কারণে তাদের সাথে সম্পর্ক রাখেন। আমি সাংবাদিকদেরকে কখনো অবমূল্যায়ন করিনি। আমি ঘৃণা করি ওই সাংবাদিকদেরকে যারা আমরা গণভবন থেকে বের হওয়ার সময় আমাদের দলের সভাপতি থেকে 20 টাকা নিয়েছে, সেই সাংবাদিকদেরকে আমি ঘৃণা করি। সেই কথাটা গতকালকে আমি প্রেস ক্লাবেও বলেছি। কিন্তু অনেক সাংবাদিক আমার এখানে এসছে ঢাকা থেকে, তারা এক কাপ চা খায়নি। আর সেদিন রাত্রেবেলা 10টা পর্যন্ত কিছু কিছু সাংবাদিক আমার লোকের পিছনে ঘুরঘুর করেছে টাকার জন্য। আমি তাদের সমালোচনা করেছি। আমি কোনো সাংবাদিককে অবমূল্যায়ন অপমর্যাদা আমি করি নাই। আমি বলেছি সাংবাদিকেরা জাতীয় বিবেক, আপনারা সাহস করে সত্য কথা বলুন। বলেছি আপনাদের সভাপতি রাজনীতিকে স্ট্যান্ডবাজি করে প্রেস ক্লাবের। সে মহিলাটা আমার সাথে কথা হয়েছে, আমি তো তাদের কথা বুঝি। আমি হয়তো লেখাপড়া আমার কম, হয়তো যোগ্যতা কম, হয়তো বা আমরা ছোট মানুষ, ছোটোখাটো জায়গায় রাজনীতি করি, ত্রুটিও থাকতে পারে। কিন্তু আমি যতটুকু বুঝেছি, ওনারা রাজনীতিকে স্ট্যান্ডবাজি করে। প্রেস ক্লাবের সভাপতি হিসাবে এটা করতে পারে না। সেক্রেটারি সাহেবের সাথে একদিন টেলিভিশনে একটা টক শোতে সামান্য আলোচনা হয়েছে। উনিও বিএনপি করেন, রাজনীতিকে স্ট্যান্ডবাজি করেন। এটা সত্য, দিবালোকের মতো সত্য। এই কথাগুলো বলেছি। যদি আপনারা মনে করেন আমি অন্যায় করছি, আমার বিরুদ্ধে আইন আনুন বা যে কোনোভাবে ব্যবস্থা নিতে পারেন। আমার উপরে আল্লাহ আছে, আর তো কেউ নাই। আমার কোনো আত্মীয় স্বজন আমার সাথে নাই। কেন্দ্র থেকে আমার উপজেলা পর্যন্ত সকল নেতারা আমাকে আজকে অবজ্ঞা করে। কি জন্য? আমাকে মানুষ ভালোবাসা দিয়েছে। 16 তারিখের নির্বাচনে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন নির্বাচন হয়েছে। ইভিএমে কোথায়ও 66% ভোট কাস্ট হয়নি। আমার এলাকায় 66% ভোট কাস্ট হয়েছে। তারপরেও অনেকে ফিরে গেছে, কেন্দ্রের সময়ের অভাবে ভোট দিতে পারেনি।
সেই 66% ভোটের আমি 77% কাস্টিং ভোটের 77% ভোট আমি পেয়েছি। জামাত বিএনপির প্রার্থী পেয়েছে মাত্র 2 দলের প্রার্থী পেয়েছে 23% ভোট। এই যে মানুষের ভালোবাসা, এবং এরপর থেকে দেশ বিদেশে মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে, যারা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে, যারা গরিব নিরীহ মানুষ, আমি তাদের পক্ষে কথা বলি, সে লোকগুলো আমাকে ভালোবেসেছে। এটাই আমার অপরাধ, এটাই আমাদের নীতি নির্ধারকদের বরদাস্ত হচ্ছে না, এটা ওবায়দুল কাদের সাহেবদের বরদাস্ত হচ্ছে না, তারা বরদাস্ত করতে পারছে না। এই জন্য আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, সকল ধরনের আমাকে নির্যাতন করার অপপ্রয়াস আজকে চালিয়ে যাচ্ছে। কেউ নেই আমার সাথে। আমার সাথে যদি থাকতো তাহলে আমি বিচার পেতাম, পাইনি। আজকে কয়টা বছর অশান্তির ভিতর দিনাতিপাত করছি। বাড়িতে 4বার হামলা হলো, শপথ করার জন্য যাওয়ার সময় হামলা হলো। প্রতিনিয়ত সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীদের মোবাইলে গালিগালাজ, নির্দেশ, এগুলো আমাকে শুনতে হচ্ছে। এটার ভিতর দিয়ে দিনাতিপাত করছি। আল্লাহ আছে বিদায় বেঁচে আছে, আর মানুষের দোয়া আছে, এই জন্য বেঁচে আছি। আল্লাহ যখন মৃত্যু করে কিছু করার নেই। আমি আজকে স্পষ্ট ভাষায় বলবো, আমি কারো কাছে মাথা নত করব একদিনের জন্য না। আমার আল্লাহ আছে, আমি আমার আল্লাহকে স্মরণ করে সবকিছু করি। আমি কারো কথা শুনি না, আমি কারো প্ররোচনায় চলি না। যদি প্রমাণ করতে পারেন তাহলে হিজরত করুন। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমি কারো প্ররোচনায় চলি না, আমি কারো সহযোগিতা এগুলা করছি না। আমি বিবেকের তাওনা থেকে করছি। আমি 47 বছর আওয়ামী লীগ করেছি। আমি কারো কাছে যাইনি পদের জন্য, আমি কারো কাছে যাইনি অর্থের জন্য, আমি কারো কাছে মাথা নত করি। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে, আমাদের দেশ কি স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়েছে এই অপরাজনীতির জন্য? এইভাবে দেশে লুটপাট চলবে, অন্যায় চলবে, অবিচার চলবে, আইনের শাসন নেই, এটাকে চলতে দেওয়া যায়? এই কথাগুলো আমি বলবো, রক্ত চক্ষু দেখাবেন না। আমি কাউকে ভয় করি না। আমি আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আরম্ভ করে তারা যদি এই ঘটনাগুলো কোনো কিছু না করে, কিছু করতে পারবে না। আল্লাহর গজব দেব, আল্লাহকে বলবো এদের উপর গজব পড়ুক। ক্ষমতা চিরস্থায়ী নয়। বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে সপরিবার। জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে জীবন দিয়েছে। শেখ হাসিনা সত্যবাদ হত্যার হাত থেকে বেঁচে এসেছে। এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি কি বন্ধ হবে না? এটা কি চলবে? এটা কি চলতে দেওয়া যায়? হত্যাকারীরা আজকে রাজনীতির শীর্ষস্থানে, আজকে অপরাজনীতির হোতারা রাজনীতির শীর্ষস্থানে, যারা টেন্ডারবাজি করে রাজনীতির শীর্ষস্থানে, ওয়ানের যারা আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, তারা আজকে আওয়ামী লীগের রাজনীতির শীর্ষস্থানে, তারা আজকে এমপি, তারা আজকে মন্ত্রী। এটা ঘৃণা হয়। এই সাহস করে সত্য কথাটা আমি বলে যাব, মুখ বন্ধ করতে পারবেন না। একটা মাত্র পথ, আমাকে হত্যা করে আমাকে কবরে পাঠিয়ে দেন। সেই সিদ্ধান্তই আপনারা নিয়েছেন নীতি নির্ধারকেরা। আমি জানি যে একটা মুখ বন্ধ করতে হইলে এখন এই কাজটা আমাদেরকে করতে হবে। একটা লোকের বক্তব্যে আমাদের সকল অপকর্ম আজকে মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে, এজন্য আজকে হত্যার ষড়যন্ত্র করছেন।
এটা আমি জানি। আমি জানি এটার খেসারত আপনাদেরকে দিতে হবে। আমি আগেই বলেছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা কারো বাপ দাদার সম্পত্তি নয়। ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক আল্লাহ। এতদিন শেখ হাসিনাকে ক্ষমতা দেখছে আল্লাহ, জনগণ। জনগণ রাখে নাই, ওই মিথ্যা কথা বলতে পারতেন না। আল্লাহ দেখছে নিশ্চয় কোনো ভালো কাজ করছে শেখ হাসিনা, এই জন্য দেখছে। জনগণ রানো, জনগণের ভোটের শেখ হাসিনা ক্ষমতা নেই। শেখ হাসিনা এটা জিনিস সত্য, একটা জিনিস, সেটা হইল আজকে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হইতো, সেক্ষেত্রে শেখ হাসিনা কোটি কোটি ভোটে প্রধানমন্ত্রী হইত, এটা সত্য। কিন্তু শেখ হাসিনার সাথে যারা আছে, যাদেরকে মনোনয়ন দেয়, অধিকাংশ ব্যাগ যে খারাপ এটা ঠিক নয়, অধিকাংশ আজকে অপকর্মের সাথে জড়িত। তাদের অপকর্মে আজকে আওয়ামী লীগের ভোট কমেছে, শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। এদের জনপ্রিয়তা কেন কমলো, আমি নেত্রীর কাছে আজকে তদন্ত করে এদের খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করবো। ত্যাগী কর্মীরা আজকে কোথায় কোথায় ত্যাগী? আজকে ত্যাগী কর্মীরা নাই, তারা ঘরে ঢুকে গেছে। আজকে সংঘাত সংঘর্ষ কারা করছে বিভিন্ন এলাকা? এই যে নোয়াখালীতে দেখেন, এখানে আকরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সোহেল এবং মোহাম্মদ আলী, দুইজনে অপশক্তির অপকর্মের হোতা। আকরাম করিম চৌধুরী যে কাজগুলা করে, এরা একই কাজ করে। মোহাম্মদ আলী চরাঞ্চল দখল করে সেখানে লুটপাটের রাজত্ব কায়েম করছে। সোহেল মাদক এবং নারীর সাথে, আমি তাদের বলছি, তুমি আকরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিছ, তুমি মাদকের সাথে জড়িত, তুমি নারীর সাথে জড়িত, তুমি নোয়াখালীর চাকরি বাণিজ্যের সাথে জড়িত, তুমি নোয়াখালীর টেন্ডারবাজির সাথে জড়িত, তুমিও জড়িত। তোমরা চোর, যেগুলা অনিয়ম করো সব সময় মতো একই জয়, এগুলা নোয়াখালী মানুষ জানে। তোমরাই প্রতিদ্বন্দ্বিতা করছো। আমরা এই পরিবর্তন চাই না। যাদের নীতি নৈতিকতা আছে, ওই যে সেলিম মিয়ার মতো মেরুদণ্ডহীন প্রাণীদের আওয়ামী লীগের কোনো প্রয়োজন নাই। যাদের নীতি নৈতিকতা আছে, যারা ত্যাগী, তাদেরকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের স্থান করে দেওয়া হোক। আমি আব্দুল কাদের মির্জা যদি কোনো মন্ত্রী এমপি, যদি কোনো জেলার কেন্দ্রের নেতা, জেলার নেতা হতে চাই, যদি কোনো সময় হওয়ার জন্য আপনাদের কাছে বলি, আল্লাহ সেদিন আমার মৃত্যু করুক, আপনারা বলছেন আমি নিজেকে প্রকাশিত করার জন্য এগুলা করছি। প্রকাশিত করার জন্য আমি প্রকাশিত করা লাগবে? আমি যে দৃষ্টান্ত পৌরসভা নির্বাচনে দেখি স্থাপন করেছি, এটা শুধু বাংলাদেশ তো, বিশ্বের ইতিহাসে নজির। আমি আমেরিকাতে নির্বাচন দেখে এসেছি, এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এসব কাজে। আমি আমেরিকার সামাজিক অবস্থা দেখে এসেছি, আমি সিঙ্গাপুরের সামাজিক অবস্থা দেখেছি, রাজনৈতিক ব্যবস্থা দেখেছি। আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড গিয়েছি সরকারি সফরে, সেখানে দেখে এসেছি। আমি সেটা অনুসরণ করার জন্য আজকে চেষ্টা করছি। এটাই হচ্ছে সত্য। আমি যদি অন্যায়ভাবে কোনো অনিয়ম করে কারো থেকে 10টা টাকা নিয়ে থাকে, আমার বসুরহাট বাজারে চাঁদা বাজি আজকে নেই, কোনো অনিয়ম নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল প্রচার হবে, সকল দল গণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক অধিকার তারা প্রয়োগ করবে। কোনো অস্ত্রবাজি, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, এটার মধ্যে আলাদা করে লিখেছি যে বোমা, এগুলা তারা কেউ ব্যবহার করতে পারবে না। আর অশ্লীল স্লোগান এটা দিতে পারবে না।
এই সত্ত্বে সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের মিছিল মিটিং চালিয়ে যাবে। এখানে যত ধরনের সহযোগিতা করার দরকার আমি করব। আজকে রাজনীতিতে প্রতিযোগিতা নাই, যার কারণে এককভাবে আওয়ামী লীগ আজকে সে অনিয়মগুলা করছে। যদি রাজনীতির প্রতিযোগিতা থাকতো তাহলে আজকে অনিয়মগুলা হতো না, আজকে অপশক্তি রাজনীতিতে অবস্থান দিতে পারত না। আজকে টাকাওয়ালারা, যাদের শুধু টাকা আছে, রাজনীতির সাথে সম্পর্ক নাই, তারা আজকে নমিনেশন পাইত। আজকে ভালো মানুষগুলা নমিনেশন পাইত। তো যে কথা বলেছি চাঞ্চল্যকর তথ্য, আপনাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, আমার বড় ভাই, কিভাবে বলুন, বলার পথ রাখেনি। 47 বছরে লোকটার জন্য সব করেছি, সব বিসর্জন দিয়েছি, কোনোদিন 10টি টাকা চাইতে যাইনি। কোটি কোটি টাকার কাজ হয় ওনার মন্ত্রণালয়ে, কোনোদিন যদি উনি বলতে পারে, খোদাকে হাজির নাজির জেনে কোরআন ধরে যদি বলতে পারে একটা কাজ ওনাকে থেকে চেয়েছি, কিছু চামচা দিয়ে বলতে পারে দালাল ফিট করছে, এগুলা ধান্দা করে সারা সারা ঢাকাতে। প্রত্যেকটা কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করেন, মসজিদে ঢুকায় এদেরকে টাকা দিতে হয়। ওবায়দুল কাদের সাহেবের সাথে যারা থাকে, বেলায়েত থেকে আরম্ভ করি, সচিব বেলায়েত, সচিব নজরুল থেকে আরম্ভ করি, শুধু এই পিএসটা ভালো, ওই যে হিন্দু ভদ্রলোক গোবিন্দনী, হিন্দু ভদ্রলোকটা ভালো, গৌতম এই লোকটা ভালো, আর সমস্ত অপকর্মের হোতা। মতিন 111-এর সময় ওনার পিএ মতিন 111-এর সময় ওনাকে একটা বাসাতে রাখি গেছে, বাইরে গেছে, উনি অ্যারেস্ট হয়েছে। তাহলে এটা থেকে প্রমাণ হয় না মতিন তাকে ধরাই দিছে? ধরাই দিই উনি জেল থেকে বের হওয়ার 3 দিন পর ওনার সাথে দেখা করছে। এর আগে একদিন আমার সাথে দেখা হয়েছে, আমাদের জিজ্ঞা, আমি তো প্রতিদিন ওনাকে প্রায় দেখতে যাই, হয়তো হাসপাতালে, না হয় জেলে। সেই সময়টা আমরা কষ্ট করেছি, কেউ যায় না। যারা আপনার সাথে আজকে কোটি কোটি করে টাকা বানাচ্ছে, তারা কেউ ছিল না, আমিনুদ্দিন মানিক ছিল, উকিল আমিনুদ্দিন মানিক। সেদিন সারা খাতুনরা আপনার মামলা করেছে, ভুলে গেছেন? সেদিন ওই যে বিচারপতি কে, এখন আগে আছি অ্যাডভোকেট আছি, ওই যে বিচারপতি এনায়েতুর রহিম, এই টাইপের লোকগুলা তখন ছিল। তারপরে ঢাকা মহানগরীর আরেকটা ওই যে উকিল আছে না, কি কামরুল ইসলাম, না ওই যে আরেকটা, ওই যে এই উকিলটা ছিল, এটা মানিক ভালোভাবে জানে, এগুলা পরিচালনা করতে মানিক। আর কেউ ছিল না আপনার সাথে। আর ডাক্তার রেজভি ছিল হাসপাতালে, আপনাকে তত্ত্বাবধান করত। কে ছিল? আপনার ভাগ্নি এই আপনার খোঁজখবর নিত, এই আপনার ভাগ্নি এই যে হ্যাপি আপনার খোঁজখবর নিত। আর কে নিছে? আমি আব্দুল কাদের মির্জা, হ্যাপি ছাড়া কে খোঁজখবর নিছে? জাহাঙ্গীরের জোর করে ধরিয়ে নিতাম, ভয় আসতো না। কে ছিল সেদিন? আজকে আপনি নোয়াখালী এবং ফেনীর অপকর্মের হোতা নিজাম হাজারীকে নির্দেশ দিয়েছেন, তাকে দমিয়ে দাও, তার উপর একটা আক্রমণ করি, তাকে দমিয়ে দেওয়া আপনি নির্দেশ দিয়েছেন। আমার কাছে সব তথ্য আছে, আপনি বলেছেন। আর তারা সিদ্ধান্ত নিচ্ছে, একরাম এবং এই নিজাম হাজারী, তারা সিদ্ধান্ত নিয়েছে যে উনি তো বলেছে তাদের দমায় দেওয়ার জন্য, তার উপর আক্রমণ করার জন্য, সে গুলি টুলি করি দেওয়ার জন্য বলছে, গুলি টুলি করি সে যাতে ভয় পায়, সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য ওবায়দুল কাদের নির্দেশ দিচ্ছে। তারা নির্দেশ নেওয়ার জন্য গেছে, আর তিনি একথা বলছে। কিন্তু তারা সিদ্ধান্ত নিছে একরাম এবং
নিজাম, এই দুইজনের সিদ্ধান্ত নিচ্ছে তাদের এই উসুল্লা মারিয়ে লেতি। অর্থাৎ দুইজনের সিদ্ধান্ত নিচ্ছে ওই যে ফেনীর একরাম ভাইকে যেভাবে হত্যা করছে ওইভাবে হত্যা করার তারা পরিকল্পনা করছে, যে মরি গেলে কমু যে সে তার সাথে লোকজন দিয়ে আমাদেরকে গুলি করছে, আমরা আমাদেরকে রক্ষা করার জন্য আমরা তাদের গুলি করে মারছি, তাদের পড়ায় মারছি, আমরা নিজেদেরকে সেভ করার জন্য। এই পরিকল্পনা নিয়ে ঢাকার কোন জায়গায় মিটিং করছে? বসিলা, ঢাকার মোহাম্মদপুরের বসিলা, তারা বসিলা, সেখানে তারা আমার হত্যা ষড়যন্ত্র করছে। কে? কোম্পানিগঞ্জের মিজানুর রহমান বাদল, এদের নির্দেশে। তারপরে দিদার ফেনী দাগনভূঞা পৌরসভার মেয়র, তারপরে বসুরহাটের মাদক সম্রাট এই যে রাহাত, তারপরে ইস্কান্দার মির্জা শামীম, বাগিনা, মন্ত্রীর বাগিনা, সারা বাংলাদেশ থেকে লুট করে খাচ্ছে মন্ত্রীর বাগিনা পরিচয়। আমার কোনো বাগিনা ইস্কান্দার মির্জা শামীম নাই। ওবায়দুল কাদের সাহেবের আছে কিনা ওনাকে যাই সাংবাদিক ভাইয়েরা একটু জিজ্ঞাসা করবেন, ওনার কোনো বাগিনা আছে কিনা। আমি 10 দিন আগে বিশ্বাস চাইছি, একটা ডকুমেন্টস আমার কাছে আছে, একটা লোকতুন কাজ দিব কই 2 কোটি টাকা নিছে, এটা পরে বলতেছে। ইস্কান্দার মির্জা শামীম, তারপরে একরাম চৌধুরীর ছেলে শাবাব, এরা 5 জন বসে মিটিং করছে, সিদ্ধান্ত নিচ্ছে আমি 11 তারিখে শপথ নেওয়া যাওয়ার সময় আমাকে হত্যা করবে। এখান থেকে যোগাযোগ করছে হাসান ইমাম রাসেল, তথাকথিত মাদক সম্রাট, তথাকথিত সাংবাদিক হাসান ইমাম রাসেল, সে সমন্বয় করছে, এখান থেকে যোগাযোগ করছে। আমি তথ্যগুলো দিয়ে যাচ্ছি, আপনারা তদন্ত করে দেখেন। আর তদন্ত না করলে মনে করুন যে আপনারা এই হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য সকল ষড়যন্ত্র করছেন। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমি হাইকমান্ড থেকে সবাইকে বলব, আর না হলে দেশে আইনের শাসন নাই, এটা স্বীকার করতে হবে। মানুষের নিরাপত্তা নাই, এটা স্বীকার করতে হবে যে আমাদের ক্ষমতার আমলে মানুষের নিরাপত্তা নাই। কেন নেত্রী বলার পরে আজকে 5 দিন পর একটা পিঁপড়ার উপরও কোনো ব্যবস্থা নেওয়া হইল না? নেত্রী আমাকে বলেছে আমি দেখব, কেন না হলো? যদি এটা ষড়যন্ত্র না হয়, নিশ্চয় কেউ না কেউ নেত্রীকে প্রভাবিত করছে, এবং আমি বলবো এটা ওবায়দুল কাদের সাহেব প্রভাবিত করছে। সে আমার আজকে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এগুলা করছে। তার স্ত্রীর পড়াশোনা, তার ওয়াইফ পরিচিত করছে, তারে করতেছে। আমি কোনো এমপির জন্য ওনার ওয়াইফকে দাঁড়া করাক আমার দরকার নেই, যাদের ইচ্ছা তাদের দাঁড়া করাক, আমার এটার দরকার নেই। আমি যদি কোনোদিন চাই এমপি পদ, আমি যদি কোনো সেন্ট্রালের পদ চাই, আমি যদি নোয়াখালী জেলা আওয়ামী লীগ পদ চাই, আমাকে জিহ্বা কেটে বাংলাদেশ থেকে বিদায় করে দিবেন। আমার এগুলার দরকার নাই, এগুলো আপনারা করেন, আপনাদের প্রয়োজন আছে। যে অপরাজনীতি বাংলাদেশে চলছে, এখানে আমরা আমাদেরকে মানাইতো না। এখন এই যে ঘটনাটা দাগনভূঞাতে ঘটল, তারপরে এখানে না পারি একরাম চৌধুরীর ছেলে শাবাবের নেতৃত্বে সে হেলিকপ্টারে করে প্লেনে করে গেছে, প্লেনে করে যাই এখানে পরিকল্পনা করি, তার নেতৃত্বে তাকে রিমান্ডে আনেন, এদেরকে রিমান্ডে আনেন সত্য বাইরে ছিল। তার নেতৃত্বে আমাকে চট্টগ্রামে তার বাসার সামনে দিয়ে একটা হোটেলে আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি খাওয়ার জন্য গেছি। সেখানে আমার গাড়ির বহরে ভাঙচুর করছে, গাড়ির বহরে ভাঙচুর করছে। আমি ভিতরে ছিলাম, আমার নেতা কর্মীরা ভিতরে ছিল, খাই বাইরে হইতেছে।
এ সময় ঘটনা ঘটাইছে। জনগণ তাদেরকে বিতাড়িত করছে। তারপরে হোটেলের কর্মচারীরা, হোটেলের মালিক সহ, তারপরে আমার দলের নেতারা সবাই তাদের পিছনে দাওয়া করছে, তারা পালাই গেছে। এই হইল অবস্থা। দেখেন আজকে ঢাকাতে আমার বিরুদ্ধে এই আমাকে হত্যা করার জন্য গতকালকেও, এজন্য আমি সকালবেলা প্রেস ক্লাবে ঢুকে গেছি হত্যা করার জন্য। বেলায়েত, সচিব বেলায়েত, তারপরে আপনার এই যে রাসেল, কি রাসেল এটা, জোবাইল কিয়া, জোবাইল রাসেল, এদের বাপ আপনার ইয়ে ছিল, এটা কি করছে, কোর্টের বিচারপতি ছিল। সেখান থেকে তাকে এই যে দুর্নীতি করার দায়ে তাদের সেখান থেকে সরাই দিছে। এই ছেলে ঢাকাতে চেষ্টামি করে সকল কন্ট্রাক্টরের থেকে টাকা লও। ওই যে আমাদের রতনকে জিজ্ঞাসা করো, তার থেকে কত টাকা নিছে। ওই আমাদের এই যে মেহেদুন্নেসার রতন, কি হাতের কি 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 প্রতিষ্ঠানের নাম কি, রতনকে জিজ্ঞাসা করেন কত টাকা তার থেকে নিছে। এমনি ভাবে পুরা ঢাকাতে লুটপাট করতেছে জননেত্রী শেখ হাসিনার নাম দিয়া। ওবায়দুল কাদের সাহেব ওই যে মনীষ চৌধুরীরে দেখার জন্য গেছে, মনীষ চৌধুরীরে দেখার জন্য গেছে ওবায়দুল কাদের সাহেব, সে সাথে ছিল। মানুষ ক্ষোভে দুঃখে কিছু কথা বলতে পারে। ওবায়দুল কাদের সাহেব বলছে যে নেত্রী কাউকে পাই নাই, এর জন্য আমাকে সেক্রেটারি বানাইছে। সে এটা সেখান থেকে ফেসবুকে নিয়ে এটা ছড়াই দিয়েছে, চতুর্দিক ভাইরাল করে দিয়েছে। তো নেত্রী খুব দইবে না এটা দেখলে? কিন্তু কথার কথা, মানুষ তো অনেক কথা বলে, আল্লাহরা অত গালিগালাজ করে। এই কাজটা সে ছেলে করছে, আর সে ছেলেকে দিয়াই তিনি ঢাকাতে আমাকে ধমক দেয়া। ওবায়দুল কাদের সাহেব আজকে তারাই যে একরাম ওনাকে বলছে, ওনার এই যে প্রথম নোয়াখালী অফিস ভেঙছে, ভাঙ্গি বঙ্গবন্ধু ছবি ভেঙছে হাতে, নিজের হাতে একরাম। তারপরে শেখ হাসিনা ছবি ভেঙছে। তারপরে বাইরেই কর্মীদেরকে নিয়ে স্লোগান দিছে, ওবায়দুল কাদের গালে গালে জুতা মারো, তালে তালে। সেই একরামেরা তার ভাই, আমি ভাই না। যে একরাম মদ খেয়ে আমার বাকে গালিগালাজ করছে, আমাকেও গালিগালাজ করছে, ওনাকেও করছে, সে একরাম তা ওনার ভাই, আমি তার ভাই না। যে একরাম তার শেষরা ওই যে বাটিয়া চেয়ারম্যান মিজানকে দিয়া 20-25 জন সন্ত্রাসী নিয়ে আমার উপর আক্রমণ করছে এখন, এবং সেখানে বলছে ওবায়দুল কাদের গুন্ডা পালে। আমি কইছি তুই গুন্ডা পালাস, তুই গুন্ডা লইয়া আস, তুই গুন্ডা পালাস, সে কথা বলি আমি চলিয়ে আসছি। সেটার বিচার ওবায়দুল কাদের করে নাই। ওবায়দুল কাদেরকে লালন করে, ওবায়দুল কাদের ভয় পায়, এদের কাছে অস্ত্র আছে, এরা গালিগালাজ করে, ভয় পায়, নিজা মাথায় দিয়ে ভয় পায়, নিজা মাথায় দিয়ে অস্ত্র আছে। তারপরে স্বপন মিয়াজির কাছে অস্ত্র আছে। অস্ত্র তো আমি ইলেকশনের সময় দেখছি, স্বপন মিয়াজির অস্ত্র আমাদের এই কোম্পানিগঞ্জ আসছে। যদি আমি সাক্ষী দিবার আমি দেবো, স্বপন মিয়াজির অস্ত্র যে কোম্পানিগঞ্জে আসছে রাহাতের কাছে, এটা সাক্ষী আমি দিব। এখনো রাহাতের কাছে অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে আমাকে হত্যার সহযোগিতা করতেছে। আজকে দেখেন ঢাকাতে বেলায়েত, তারপরে মন্ত্রী মহোদয়ের পিএস মতিন, তারপরে একরামুল করিম চৌধুরীর টাকা খা, এরা মাসোয়া রাখা, তারপরে মতিন, তারপরে ইস্কান্দার মির্জা শামীম, তারপরে এই যে সেলিম, মন্ত্রী মহোদয়ের সহকারী সেলিম, এরা সেখানে রাসেল সহ, রাসেল জুবাইদুল হক রাসেল সহ এরা আমাকে সেখানে গতকালকে হত্যার পরিকল্পনা করেছিল। আমি শেষ পর্যন্ত প্রেস ক্লাবে স্থান নিয়েছি। এটা কে করাইছে? আমি নেত্রীর কাছে দাবি করব,
অনতিবিলম্বে ব্যবস্থা নেন। বারবার আমাকে পাগল বলা হয়। আমি 16 তারিখে অধিকাংশ ভোটারদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, পেয়ার ভোটে নির্বাচিত প্রতিনিধি ৭৭% মানুষ আমাকে ভোট দিয়েছে। সেই প্রতিনিধিকে বলে আমি নাকি পাগল। আজকে তারা পাগলের কথা বলে আমাকে হত্যা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে নেত্রী। আমি তো আপনার কথা বলি, আমি তো বঙ্গবন্ধুর কথা বলি, আমি তো আওয়ামী লীগের কথা বলি। আপনি আমাকে হত্যা করলে তো পৃথিবী থেকে সরিয়ে দিলেন, বহিষ্কার করলেও আমি আপনাদের কথা বলবো, আমি মানুষের কথা বলবো, আমি গরিবের কথা বলবো। আজকে এই কোম্পানিগঞ্জ আমাকে হত্যার জন্য আজকে তৎপর। এই রাহাতেরা অস্ত্র আছে, বাদলের কাছে অস্ত্র আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের কাছে অস্ত্র আছে, তারপরে শাহিন এই যে মুসাফিরের চেয়ারম্যান তার কাছে অস্ত্র আছে, তারপরে রাজ্জাক সমস্ত দক্ষিণ এলাকা চর দখল করে রেখেছে। সেখানে অবৈধ দখলদারদেরকে সেখানে প্রজেক্ট বানাইছে, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে। আপনারা তদন্ত করে দেখেন। আমি যদি মিথ্যা কথা বলি জিব্বা কেটে দিবেন। আর আন্দা এই যে মঞ্জা, আন্দা মঞ্জা, মঞ্জা মঞ্জু মঞ্জু আন্দা মঞ্জু 20 বছর পরে এলাকাতে আসি এনে চেয়ারম্যান হিসাব। আন্দা মঞ্জু মদ খাই আন্দা হয়েছে, এ আন্দা মঞ্জু। তারপরে ট্যাকের বাজারের সন্ত্রাসী সরকারি জায়গা দখল করি, সেখানে একটা ইয়ে করছে, এটার কি ঘর সমিল করছে সরকারি জায়গা। যদি আমি মিথ্যা কথা বলি জিব্বা কেটে দেবেন। এখানে সরকারের লোক আছে, এরা ষড়যন্ত্র করতেছে। আর নোয়াখালী ডিসিএসপি তাদের বিরুদ্ধে বলছি, তারা অনিয়ম করছে। আর কোম্পানিগঞ্জের ওসুই একরামের লোক, একরামের দালাল, 5 হাঁটা কুকুর, ডিসিএসপি মাসোয়ারা খায়। এরা সবাই মিলে একত্র হয়ে এই বসুরহাট বাজারে কোম্পানিগঞ্জে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং হত্যা করার জন্য এখনো তৎপর। আমি সৌজন্য দ্রুত লাইভে এসেছি। আমি কারো কাছে আমার জীবন ভিক্ষা চাইব না, আমি জীবন ভিক্ষা চাইব আল্লাহর কাছে। শুধু বলে রাখলাম আমার নেতা কর্মীদেরকে জানার জন্য, দেশবাসীকে জানার জন্য, যারা আমার লাইভ শুনছেন তাদেরকে জানার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাকে যদি হত্যা করে তাহলে আপনারা আমার লাশটা দাফন করি, যারা আশপাশে আছেন দাফন করি যাবেন, বাইরে যারা আছেন আমার জন্য দোয়া করুন। এর চাইতে আমার আর বলার কিছু নেই। যেখানে আমার ভাই আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে, যেখানে আমার ভাবি আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে, যেখানে আমার পরিবারের সদস্যরা পর্যন্ত আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে, এটা আমি কোনো অবস্থায় বরদাস্ত করতে পারি না। ইস্কান্দার মির্জার স্বামী, যেই ছেলে এখানে আমার এখানে আছে, 2 কোটি টাকা লক্ষ্মীপুরের একটা নিরীহ থেকে সেখান থেকে নিয়েছে। লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট রাস্তা আমি 10 দিন আগে বলছি আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করেন। আমি আমাদের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে বলেছি ব্যবস্থা গ্রহণ করেন। সে কি আমাদের বাগিনা এই রাস্তাটা দেওয়ার কথা বলে 2 কোটি টাকা একটা লোক থেকে নিয়েছে। তার নাম হলো, তার নামটা এখানে আছে। আচ্ছা, সে আমার কাছে ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা আমি দিতে পারবো। সে বিচারটা আজকে 10 দিন পর্যন্ত হয়নি। সে আজকে আমাকে হত্যার জন্য টাকা পয়সা দিয়ে চেষ্টা করতেছে। আমার এই যে রাহাত সরকারি জায়গা দখল করে দেখছে, খবর লন। বাদলের হাজার হাজার একর সম্পত্তি যদি চর বালুয়াতে না থাকে, শত শত একর সম্পত্তি
আমার বিচার করুন। সে কি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এই উপজেলা তার বাসভবনকে মদ, তারপরে গাঁজা, পেন্সিডেল, জুয়া এবং নারী আস্তানায় পরিণত করছে কিনা? তখন যারা ইউনো ছিল, আজকে মারা গেছে ওই যে সাইফুল জালাল, সাইফুল সাহেব, রহমান সাহেব, ওই যে ইয়েতে ছিল দুদকে, উনি এ কথাটা সবসময় আমাকে বলতো যে কিসের ভিতর আছি আপনি। তখনকার যারা তার আমলে যারা ইউনো ছিল, সেই ইউনোগুলাকে জিজ্ঞাসা করিয়ে সে কি কাজ করছে, এই জন্য তার বিরোধিতা করছে। তারা আজকে যদি এভাবে দুর্দণ্ড প্রতাপ চালিয়ে এলাকাতে শুভ নিয়ম করে, এভাবে চলে, একরাম নিজামেরা যদি এগুলা করে, আজকে সবার মিয়াজিরা, দিদারেরা, সাবাবেরা যদি এগুলা করে, বাদলেরা এভাবে করে, তাহলে আমি মনে করবো দেশে আইনের শাসন নাই। এটা আপনাদেরকে স্বীকার করতে হবে নীতি নির্ধারক বিন্দু। এখন যেহেতু এখানে এসছি, আপনাদের সামনে একত্রিত হয়েছে, আরো কিছু বিষয় আপনাদেরকে আলোচনা করতে হবে। আমি গত 3 দিন আগে, যেদিন আমি শপথ গ্রহণ করেছি তার আগের দিন রাত্রে, আমি একটা ওয়াজ মাহফিলের পারমিশন তো আমার বাড়ির পাশে দিছি। সবসময় ওই ওয়াজ মাহফিলটা সবসময় হয়। আমি বলেছি ঠিক আছে, তোমরা এই সত্যগুলা মানতে হবে। 1 নম্বর, রাজনীতি করতে পারবে। 2 নম্বর সত্য দিছি, তোমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না। 3 নম্বর সত্য দিছি, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে পারবে না। আমি বলেছি আমি একবার যাই, দেখি আসো। আমি সেখানে গেলাম, বক্তৃতাটা গতকালকে আমি শোনাতে চেয়েছিলাম, পারি নাই। আজকে কি সুযোগ আছে? পারে নাই। এই যে ইয়েরা আমার সাথে যারা থাকে তারা পারে নাই। তারা এইটা থানাতে আমি শুদ্ধ, এই যে ক্যামেরা শুদ্ধ আমি এটা জমা দিছি, কিন্তু 2টা লোককে ধরিয়ে দিছি। ইউনো সাহেবদের শুনেছি, তারপরে ওসি সাহেবকে শুনেছি। শুনাই তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, ওনারাও একমত হয়েছে যে হে রাষ্ট্রের বিরুদ্ধে। সে কি বলে? সে বলে, আপনাদেরকে রেকর্ড করে শোনাবো, আমার কাছে তথ্য আছে। তথ্য যদি সরকারি কোনো গোয়েন্দা সংস্থা চায়, সে তথ্যটা আমি দেব। সে বলছে যে সরকার ইসলামের জন্য কোনো সহযোগিতা করে না, ইসলামের জন্য সহযোগিতা করে আলেম ওলামারা, আর সে আলেম ওলামাকে সরকার জঙ্গি বানায়, তারা নাকি জঙ্গি। আর বলছে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের এগেনের কোনো ভিত্তি নেই। এইসব ধর্মের, এই 3টা ধর্মের কোনো হাফেজ নাই। তারপরে বলছে বাংলাদেশ সহ সারা বিশ্বে শুধু মুসলমানদের উপর আক্রমণ হয়, অন্য দলের উপর আক্রমণ হয় না। শেখ হাসিনা ইসলামের জন্য কিছু করে নাই, বঙ্গবন্ধু করে নাই। হ্যাঁ, এই কাউমি যারা, এটা হলো কাউমি মাদ্রাসা। কাউমি মাদ্রাসা, এই কাউমি মাদ্রাসার সনদ কে দিতে? শেখ হাসিনা দেয় নাই। আজকে তারা স্বীকার করে না। এই করোনার সময় আমি আজকে ইউনোকে জিজ্ঞাসা করেছি কত কোটি টাকা দিয়েছে এই এলাকা করোনার সময়। নেত্রী দেয় না এগুলা। হ্যাঁ, মডেল মসজিদ 500 কয়টা নেত্রী করে নাই? 560টা করে নাই। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন করে নাই, ইস্তেমার জায়গা দিয়ে নাই। তারপরে কাকরাইল মসজিদ করে নাই। ওবায়দুল কাদের সাহেব এই 15টা মাদ্রাসা এখানে করে নাই। এরা ইসলামের জন্য আওয়ামী লীগ কিছু করে? প্রতিনিয়ত তাদেরকে আমি সহযোগিতা করি। আমি করোনার সময় তাদেরকে টাকা দিয়েছি। এই কাউমি মাদ্রাসার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ডেকে এনে টাকা দিয়েছি। 3টা গ্রুপকে আমি টাকা দিয়েছি। আর তারা বলে সরকার কোনো সহযোগিতা করে না।
কত বড় দুঃখজনক ঘটনা, এটা কত বড় মিথ্যাচার। এটার কি কোনো ধারা নেই? সেই ধারা, আরে মিয়া, সেই ধারাগুলা প্রয়োগ না করে 54-এ চালান দিছে রেজাকার, এসপি এবং একরামের 5 কুকুর ওসি 54-এ চালান দিছে। সেটার দ্বারা নাই, ধর্মীয় উস্কানির দ্বারা নাই, সরকারের বিরুদ্ধে গিবত গা মিথ্যাচার করার দ্বারা নাই। এই উকিল সাহেব নাই, সেগুলা দে নাই কেন? সেগুলা জামিনগুলো হয়ে যেত। সেই আমি যে ট্যাবটা দিছি, যে ইয়েটা ভিডিও ক্যামেরাটা, সেটা সে এভিডেন্সটা সেখানে পাঠানো হয় নাই। আমি জিজ্ঞাসা করছি, উপর থেকে নির্দেশ কি ওবায়দুল কাদের সাহেবের নির্দেশ না কার নির্দেশ? কেন তাদের সাথে সাথে জামিনে গেছে? এখন 900 কথাবার্তা বলে। আমি যেদিন শপথ করার জন্য গেছি, আমি এসপিলেও কথা কই না, যেহেতু সে একরামের 5 কুকুর, আমি এই জন্য তার সাথে কথা বলি না। আমি আমাদের ওসিকে বলছি, দেখেন আমি তো, আমার বাড়িতেও পুলিশ আছে, ওই যে 4বার আগে আক্রমণ হয়েছে, এখন পুলিশ কয়টা দিছে মন্ত্রী মহোদয় মনে হয় বলি, সেখান থেকে অন্তত 2-3টা পুলিশ আমি নিয়ে যাই। আমার তো নিরাপত্তার অভাব আছে, আমি শুনতেছি পথে আমাকে আক্রমণ করতে পারে। ওনারা পুলিশ, ওসি সাহেব বলল যে ডিসি সাহেব নিষেধ, এসপি সাহেব নিষেধ করছে। তাহলে প্রমাণিত হয় এই হত্যাকাণ্ডের সাথে এসপিও জড়িত, ওসিও জড়িত। এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা শুদ্ধ পরিকল্পনা করছে। এটা কি প্রমাণিত হয় না? বলেন আপনারা। আজকে কেন আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, কেন চক্রান্ত, কি করতে চান? দেখেন, মন্ত্রীর বাসায় যারা থাকে, আপনারা এখানে অনেকে আছেন, এপিএস কোনোদিন দেখছেন নি? মন্ত্রীর এপিএস, তার বাড়ি বরিশাল। মন্ত্রী মহোদয় যখন অসুস্থ, সে সিঙ্গাপুর ছিল। 8টা এই বাক্স, সুটকেস, ওই যে খালেদা জি 41 গেল গেছে যে সৌদি আরবে, এর টেনে 8 টাকা লইয়া আছে সুটকেস। এই 8 টাকা সুটকেস আমনে কোনটা হয়েছে? কেমনে হলে? এলাকা যদি একটা কর্মী বলতে পারে আমরা এপিএস চিনি, আমি হিজরত করব, কেউ জানে না। তার কাজ হলো সচিবদের টাকা পয়সা সংগ্রহ করা কন্ট্রাক্টরদের থেকে, তাদের রিমান্ডে আনে। যদি আমি মিথ্যা কথা বলি, জিব্বা কাটি। তার ডিউটি এটা। আরো কারো টাকা পয়সা সে নাকি কালেকশন করে, তার ডিউটি হলো এটা। এপিএস এর দায়িত্ব হচ্ছে এলাকার মানুষের সাথে। মানিক এপিএস ছিল না? উনি প্রতিমন্ত্রী থাকতে, মন্ত্রী মহোদয় মানিক এলাকার সাথে প্রতি মাসে একবার যোগাযোগ করত, আসি নিজে ঘুরি যেত। আমরা সেখানে যাইতাম, তাদের পাইতাম। সে কাগজপত্র নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে যেত। আমাদেরকে অনেকদিন আমাকে সাথে নিয়ে গেছে। আজকে এপিএসকে আমিও চিনি না, কোনদিন দেখিনি। আমার এলাকাতে ঘরে ঘরে চাকরি দিব গেছে মন্ত্রী মহোদয়। আমি আজকে এখানে 50টার মতো আমার দলের নেতাকর্মী সহ অন্যরা আসে আমার কাছে ধরে। আমি কিছু সিবি দিছি, এই যে জাহাঙ্গীরকে সব টেবিলের তলে